नमस्कार तुम्हारे सबाइके स्वागत हमारे प्रिय यूट्यूब चैनल साइंस एंड इलेक्ट्रिकल मास्टर जीते। आज के আমরা থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে মেজারমেন্ট সাবজেক্ট পড়ছি তার মধ্যে যে টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আছে আজকে আমরা টাইপ অফ ইনস্ট্রুমেন্টের একদম প্রায় শেষ ভাগে পৌঁছে গেছি। আজকেই আমরা কি করব চ্যাপ্টারটা শেষ করে দেব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ যে তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে এবং চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আরও আমাকে উৎসাহিত করবে। তো আজকে দেখো আমরা কি পড়ব অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কার না এমআই ইনস্ট্রুমেন্টের, আর কি পড়ব না এরর কি থাকে এমআই ইনস্ট্রুমেন্টে, আর তাকে মিনিমাইজেশন কি করে করা হয় আর তার রেঞ্জ কত, এইটুকু জিনিস আজকে আমরা পড়ব। দিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারকে শেষ করব। তাহলে দেখো প্রথমে হচ্ছে কি অ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজের কি আছে না এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ইউনিভার্সাল অর্থাৎ এসি এবং ডিসি দুটোতেই কাজ করে। কিন্তু আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট যে পড়ছিলাম ইনস্ট্রুমেন্টের 8টা টাইপ থাকলেও আমরা এখানে দুটো টাইপ আলোচনা করছি। আমাদের সিলেবাসে দুটো টাইপ আছে, একটা হচ্ছে কি পিএমএমসি, একটা হচ্ছে এমআই। তো পিএমএমসি শুধু কি হতো ডিসিতে অপারেট হতো, কিন্তু এটা কি ডিসি এসি দুটাতেই অপারেট হয়। এরপরে দেখো পিএমএমসি থেকে এর দাম কি হয় সস্তা হয়, কারণ ওখানে পার্মানেন্ট ম্যাগনেট থাকে ওই জন্য ওর দামটা বেশি হয়। পার্মানেন্ট ম্যাগনেট আবার কি হয় অ্যালনিকো আর অ্যালকোম্যাক্স দিয়ে তৈরি হয়, যে সংকর ধাতুগুলোর দাম অনেক বেশি অ্যালনিকো আর অ্যালকোম্যাক্স, তাহলে এটা সস্তা হয়। এরপরে কি আছে এখানে আলাদা এরর বেশি থাকলেও ফ্রিকশানের জন্য যে এররটা পিএমএমসির তুলনায় এখানে ফ্রিকশানের জন্য যে এরর সেটা অনেক কম হয়। আর হচ্ছে কি যে ইনস্ট্রুমেন্ট আছে এমআই ইনস্ট্রুমেন্ট আছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এটা অনেক রোবাস্ট হয় অর্থাৎ শক্তপোক্ত হয়। তাহলে এই গেল তার অ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ কী আছে আমরা আর একবার দেখে নেব। দ্য স্কেল ইজ ইউনিভার্সাল দ্যাট ইজ ওয়ার্কস অন বোথ এসি অ্যান্ড ডিসি। এর যে স্কেলটা আছে সেটা হয় কি ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি সার্বজনীন, মানে এটা এসিতেও কাজ করবে আর ডিসিতেও এটা কাজ করবে। তারপরে দেখো ইট ইজ চিপার অ্যাজ কম্পেয়ার টু পিএমএমসি। এটা হচ্ছে কি পিএমএমসির তুলনায় সস্তা, কারণ এখানে কি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে হয় না। পার্মানেন্ট ম্যাগনেট কি হয় অ্যালকোম্যাক্স অ্যালনিকো এইসব সংকর ধাতু দিয়ে তৈরি হয় যার দাম অনেক বেশি। এরপরে দেখো ইন এমআই ইনস্ট্রুমেন্ট ফ্রিকশন এরর ইজ লেস অ্যাজ কম্পেয়ার টু পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। পিএমএমসি ইনস্ট্রুমেন্টে যে পরিমাণ ফ্রিকশন এরর হয় এমআই ইনস্ট্রুমেন্টে তার চেয়ে অনেক কম ফ্রিকশন এরর হয়, কারণ এখানে কোয়েলটাই হচ্ছে ফিক্সড থাকে আর মুভিং পার্ট এখানে আয়রন, তার জন্য ফ্রিকশনটা কম্পারেটিভলি কম হয়, এর জন্য ফ্রিকশন লসও কম হয়। এরপর হচ্ছে কি ইট ইজ ভেরি রোবাস্ট, মানে এটা হচ্ছে কি অনেক শক্তপোক্ত। ব্যাস এইগুলো তাহলে তার অ্যাডভান্টেজ। এবার দেখো ডিসঅ্যাডভান্টেজ। দ্য এমআই ইনস্ট্রুমেন্ট ফেসেস মোর এরর অ্যাজ কম্পেয়ার টু পিএমএমসি। দেখো এখানে ফ্রিকশান এরর কম হয় কিন্তু বাকি যে এররগুলো থাকে সেই এররগুলো পিএমএমসি ইনস্ট্রুমেন্টের চেয়ে এখানে বেশি হয়। এরপরে হচ্ছে কি এর স্কেল যেটা আছে সেটা হচ্ছে কি ক্র্যাম্পড বলা হয়েছিল। ক্র্যাম্পড কি না এর শুরুর দিক এবং শেষের দিক এই দুটো অংশ হবে কি লিনিয়ার, বাকি মাঝের যে অংশটা থাকবে রিমেনিং যে অংশটা থাকবে সেটা হবে নন লিনিয়ার। তাহলে স্কেল যেটা হয় সেটা হয় কি ক্র্যাম্পড। এরপরে দেখো যখন ডিসি মেজারমেন্ট করা হবে, পিএমএমসিতে শুধুমাত্র ডিসি মেজারমেন্ট করা হয়, এসি মেজারমেন্ট করা হয় না। তো যখন ডিসি মেজারমেন্ট করা হবে তখন পিএমএমসিতে অ্যাকিউরেসিটা বেশি হবে, এমআইতে অ্যাকিউরেসিটা কম হবে ডিসি মেজারমেন্টের ক্ষেত্রে পিএমএমসির তুলনায়। এরপরে দেখো একটা ইনস্ট্রুমেন্টকে চালাতে পিএমএমসি হোক এমআই হোক একটা পাওয়ার কনজিউম করতে হয়। তাহলে এই এমআই ইনস্ট্রুমেন্ট বেশি পাওয়ার কনজিউম করে পিএমএমসির তুলনায়। পিএমএমসিকে চালাতে যে পাওয়ার লাগে একে চালাতে তার থেকে অনেক বেশি পাওয়ার লাগে, তাহলে কি হবে খরচ বেশি হবে পাওয়ার যদি বেশি লাগে। আর হচ্ছে কি যে এসি এবং ডিসির জন্য যে ক্যালিব্রেশনটা থাকে সেটা আলাদা হয়। কেন আলাদা হয় না ডিসির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের কোনো ইনভলভমেন্ট থাকে না, কিন্তু এসির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ইনভলভমেন্ট থাকে, তার জন্য ডিসি আর এসির ক্ষেত্রে আলাদা হয়। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী আছে আরেকবার আমরা দেখে নেব। তাহলে দ্য এমআই ইনস্ট্রুমেন্ট ফেসেস মোর এরর অ্যাজ কম্পেয়ার টু পিএমএমসি। পিএমএমসির তুলনায় এখানে বেশি এরর দেখা যায়। দ্য স্কেল অফ এমআই ইনস্ট্রুমেন্ট ইজ ক্র্যাম্পড। এর যে স্কেলটা হয় সেটা হচ্ছে কি ক্র্যাম্পড। আর অ্যাকিউরেসি দ্য অ্যাকিউরেসি ইজ লো ফর ডিসি মেজারমেন্ট। যখন আমরা ডিসি মেজারমেন্ট করব এমআই ইনস্ট্রুমেন্টে তখন এর অ্যাকিউরেসি কী হয় অনেক লো হয়। আর হচ্ছে কি এমআই ইনস্ট্রুমেন্ট কনজাম্পড মোর পাওয়ার। এমআই ইনস্ট্রুমেন্ট কী করছে পিএমএমসিকে চালাতে যে পাওয়ার দরকার হয় এমআই ইনস্ট্রুমেন্টে তার চেয়ে বেশি পাওয়ার দরকার হয়। আর হচ্ছে কি ডিফারেন্ট ক্যালিব্রেশন রিকোয়ার্ড ফর মেজার এসি অ্যান্ড ডিসি। এর যে ক্যালিব্রেশন আছে এসির জন্য আলাদা ক্যালিব্রেশন হয় আর ডিসির জন্য আলাদা ক্যালিব্রেশন হয়, কারণ এসিতে পাওয়ার ফ্যাক্টর যোগ থাকে। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইড। এবার দেখো
ইনস্ট্রুমেন্টের টাইপ হিসাবে আমরা কি কি দেখলাম, পিএমএমসি আর এমআই। এবার দেখো আমরা জেনারেলি 5টা ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমাদের এই যে টোটাল মেজারমেন্ট সিস্টেমের বাইরেও আছে, তো জেনারেলি 5টা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। কি কি, অ্যামমিটার কারেন্ট মাপার জন্য, ভোল্টমিটার ভোল্টেজ মাপার জন্য, গ্যালভানোমিটার কারেন্টের অস্তিত্ব মাপার জন্য, ওয়াটমিটার পাওয়ার মাপার জন্য, আর এনার্জি মিটার ইলেকট্রিক্যাল এনার্জি মাপার জন্য। এবার দেখো তাহলে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনগুলো ভালো কাজ করে না, অ্যামমিটার ভোল্টমিটার আর গ্যালভানোমিটার। তাহলে অ্যামমিটার কারেন্ট মাপার জন্য, অ্যামমিটার ভোল্টমিটার সবগুলোতেই আছে, কারণ আমরা চ্যাপ্টারটার নাম কি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট হলেও অ্যাকচুয়ালি কি টাইপ অফ অ্যামমিটার আর ভোল্টমিটার। অ্যামমিটার ভোল্টমিটার তো থাকবে সবগুলোতে। তাহলে অ্যামমিটার কারেন্ট মাপার জন্য, ভোল্টমিটার ভোল্টেজ মাপার জন্য, আর গ্যালভানোমিটার হচ্ছে কি কারেন্টের অস্তিত্ব মাপার জন্য, সরি ইলেকট্রিসিটির অস্তিত্ব মাপার জন্য, কারেন্টের অস্তিত্ব নয় ইলেকট্রিসিটির অস্তিত্ব মাপার জন্য। এবার দেখো দ্য এমআই ইনস্ট্রুমেন্ট হোল্ড গুড অ্যাজ। এমআই ইনস্ট্রুমেন্ট কোন টাইপের এমআই ইনস্ট্রুমেন্ট ভালো, অ্যামমিটার ভোল্টমিটার তো থাকবে, আর হচ্ছে কি ওয়াটমিটার। তাহলে অ্যামমিটারে তো কারেন্ট মাপা, ভোল্টমিটারে তো ভোল্টেজ মাপা, আর ওয়াটমিটারে কি হয় ওয়াটেজ মাপা হয় বা পাওয়ার মাপা হয়। তাহলে এই গেল এমআই ইনস্ট্রুমেন্ট হিসাবে কোন ইনস্ট্রুমেন্ট ভালো, এমআই টাইপ হিসাবে কোন ইনস্ট্রুমেন্ট ভালো, আর পিএমএমসি টাইপ হিসাবে কোন ইনস্ট্রুমেন্ট ভালো। এটা শর্ট কোয়েশ্চেন পড়ে অনেক সময়, ঠিক আছে। এরপরে দেখো যে এমআই ইনস্ট্রুমেন্টে এরর কি কারণের জন্য হয় না, এমআই ইনস্ট্রুমেন্টে প্রথম হচ্ছে কি দেখো ওখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, তার জন্য ওখানে কী হবে হিস্টেরেসিস এরর আসবে। এরপরে হচ্ছে কি এমআই ইনস্ট্রুমেন্টে আমরা যে কন্ট্রোল সিস্টেমটা ইউজ করি জেনারেলি কী করি আমরা স্প্রিং কন্ট্রোল ইউজ করি। তাহলে টেম্পারেচারের যদি পার্থক্য হয় তাহলে স্প্রিংয়ের কী হবে এক্সপান্ডেশান হবে, স্প্রিং বাড়বে, দৈর্ঘ্যে প্রস্থে আয়তনে বাড়বে, তো তার জন্য কী হবে পরিমাপে একটা ত্রুটি আসবে, সেটা একটা ত্রুটি। আর হচ্ছে কি যে স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড, ওর বাইরে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে আর একটা ম্যাগনেটিক ফিল্ড কী করবে, তার যে বলরেখাগুলো থাকবে তাকে কী করবে অ্যাট্রাক্ট করবে বা রিপালস করবে, তখন আমাদের মেজারমেন্টে ত্রুটি হবে। তাহলে এই টাইপের ত্রুটি আছে আমরা দেখে নেব। ইন এমআই ইনস্ট্রুমেন্ট এরর্স অকার্স ডিউ টু দ্য ফলোয়িং রিজনস। এরর ডিউ টু হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লস, তাহলে হিস্টেরেসিস লস কি, হিস্টেরেসিস লুপ কি একটু দেখে নিই। এদিকে দেখো বি মানে হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি, আর এইচ মানে হচ্ছে কি প্রাবল্য। তাহলে দেখো এটা হচ্ছে একটা হিস্টেরেসিস লুপ। তাহলে দেখো ফ্লাক্স ডেন্সিটি বাড়লে প্রাবল্য বাড়বে, কিন্তু দেখো প্রথমে এতদূর পর্যন্ত ফ্লাক্স ডেন্সিটি আমাদের এসে গেছে, কিন্তু প্রাবল্য তখন কত ছিল, 0 ছিল। তাহলে একটা নির্দিষ্ট ফ্লাক্স ডেন্সিটি হওয়ার পর প্রাবল্য বাড়বে, তারপর দেখো প্রাবল্য এইভাবে বাড়তে থেকেছে। আবার দেখো এই টাইমে এখানে প্রাবল্য হয়ে গেছে কি তোমার এইখানে দেখো প্রাবল্য এইখানে আমাদের হয়েছে কি 0 হয়েছে, কিন্তু যখন এখানে প্রাবল্য 0 হয়ে গেছে এখন কি আমাদের ফ্লাক্স ডেন্সিটি নেগেটিভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। এবার যার হিস্টেরেসিস লুপ যত ছোট হবে তার লস তত কম হবে, আমরা চাই সবসময় হিস্টেরেসিস লস কম হোক। তাহলে এই গেল হিস্টেরেসিস। এরপরে দেখো টেম্পারেচার লস, এরর ডিউ টু টেম্পারেচার লস। তাহলে এখানে স্প্রিং আছে, এরকম স্প্রিং কন্ট্রোল এরকম একটা স্প্রিং থাকে। এবার এখানে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কী হবে এক্সপান্ড করবে, এরকম করে দৈর্ঘ্য বেড়ে যাবে, এরকম করে প্রস্থচ্ছেদও বাড়বে। তাহলে যদি এক্সপান্ড করে যায় আমাদের যে স্কেল আছে সেটা কি এই স্প্রিংয়ের হিসাবে, এর দৈর্ঘ্য প্রস্থের হিসাবে স্প্রিংয়ের যে কনস্ট্যান্ট থাকে আমরা কে ধরে নিই, কে ই বি টি কিউব আপন 12L, এটা যে মান হয় এখানে এটা স্ট্যান্ডার্ড মান এর হিসাবে বলা থাকে, কিন্তু এখানে এই যে দেখো বি এল এগুলোর মান বেড়ে গেলে কি হবে তখন আমাদের যে স্কেল আছে সেখানে প্রভাব পড়বে, স্কেলে প্রভাব পড়লে কি হবে মেজারমেন্টের ত্রুটি হবে। এরপর হচ্ছে কি এরর ডিউ টু স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই হচ্ছে আমাদের কি কোয়েল, এটা কি তড়িৎ চুম্বকে পরিণত হয়ে যায়। তাহলে দেখো যে চুম্বকের পাশাপাশি যে বস্তু থাকবে সেটাও কি হয় আবেশিত হয়, সেটাও চুম্বকে পরিণত হয়ে যায়। তাহলে এখানে ঠিক আছে, এখানে আমরা মানছি এখানে এইটা এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট, এখানে কি হচ্ছে এখানে আমাদের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো এখানেও একটা উইক ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে। এখানে যেমন বলরেখা এরকম করে নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, এখানেও যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তার বলরেখাও যাচ্ছে। এবার দেখো এই দুটো বলরেখা এটা যদি সেম পোল হয়ে যায় তাহলে কি করবে পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, পরস্পরকে অ্যাট্রাক্ট করলে কি হবে এর মধ্যে ওভারল্যাপ করে যাবে, এরা এরকম ওভারল্যাপ করে যাবে। আর যদি এরা বিষম পোল হয় তাহলেও কি করবে, তাহলেও পরস্পরকে রিপালস করবে, তাহলে কি হবে এখানে এরকম গ্যাপের সৃষ্টি হয়ে যাবে, এরকম ফিগার হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে যদি এরকম একটু
এর যে ফ্লাক্স আছে ওটাতে যদি তারতম্য দেখা যায় তাহলে কি হবে, এর সঙ্গে পয়েন্টার লাগানো থাকে, এর সঙ্গে এরকম করে পয়েন্টার লাগানো থাকে, স্কেল থাকে এখানে এরকম, তাহলে দেখো এই অ্যাট্রাক্ট বা রিপালসের উপর ভিত্তি করে কি হবে, এখানেও যে পয়েন্টার আছে তারও যে চলন আছে সেটাও ডিপেন্ড করবে। তাহলে যখন ডিপেন্ড করবে তখন কি হবে, আমাদের মেজারমেন্টের ত্রুটি চলে আসবে। তাহলে মেজারমেন্টের ত্রুটি মেনলি এমআই ইনস্ট্রুমেন্টে এই তিনটা কারণের জন্য আসে। ডিউ টু হিস্টেরেসিস লস, হিস্টেরেসিস লসের জন্য, যখন হিস্টেরেসিস লুপের আকার বড় হবে তত লস বেশি হবে। ডিউ টু টেম্পারেচার লস, টেম্পারেচার লসের জন্য এখানে স্প্রিংয়ের কী হবে, দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হবে, তখন আমাদের যে প্রিডিফাইন্ড স্কেল আছে সেই অনুযায়ী আমরা মান পাবো না। স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড মানে বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার অ্যাট্রাকশান বা রিপালশানের জন্য কী হবে, এখানে পয়েন্টারে ত্রুটি দেখা যাবে। তাহলে এই কারণের জন্য লস দেখা যায়। এবার লস তো হলো, লসকে আমাদেরকে কী করতে হবে, মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাইজ করার কী উপায় আছে আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। এরপর চলে যাব আমরা। তাহলে এবার দেখো মিনিমাইজেশন অফ এরর ইন এমআই ইনস্ট্রুমেন্ট। তাহলে এমআই ইনস্ট্রুমেন্টে তো এরর হলো, সেই এরর রেখে দিলে তো হবে না, আমাদের মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাইজ করার জন্য কি উপায় আছে, তাহলে এরর তিনটা কারণে হয়। একটা হচ্ছে কি হিস্টেরাইসিস লসের জন্য। তাহলে হিস্টেরাইসিস লস আমরা কি বললাম, যে মেটেরিয়ালের হিস্টেরাইসিস লুপ যত বড় তার হিস্টেরাইসিস লস তত বেশি। তাহলে আমাদেরকে এমন মেটেরিয়াল নিতে হবে যার হিস্টেরাইসিস লুপ ছোট আছে। তাহলে ওই যে মুভিং আয়রনের যে আয়রন প্লেট আছে তাহলে ওটাকে আয়রন তো রাখতেই হবে, তাহলে এরকম মেটেরিয়াল নিতে হবে যার হিস্টেরেসিস লুপ ছোট। তাহলে সেরকম কি আছে না, সফট আয়রন আছে আর নিকেল আছে। যদি সফট আয়রন আর নিকেলের হিস্টেরেসিস লুপ আমরা স্টিল, ক্রোমিয়াম এদের রেসপেক্টে দেখি অনেক ছোট, তাহলে লসও অনেক কম, তাহলে ওইদিকে লসটা মিনিমাইজ হয়ে যাবে। এরপরে হচ্ছে কি টু মিনিমাইজ স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে। স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড মানে কি, যে বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড আমাদের ইনস্ট্রুমেন্টের ম্যাগনেটিক ফিল্ডকে এফেক্ট করছে, তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টকে কী করে দিতে হবে, সিল করে দিতে হবে। সিল করে দিলে কী হবে, বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড তাকে এফেক্ট করতে পারবে না। আর বাইরের ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট না করলে কী হবে, পয়েন্টারে কোনো ফল্ট আসবে না। আর পয়েন্টারে ফল্ট না আসলে কী হবে, মেজারমেন্টেও কোনো ফল্ট হবে না। এরপরে হচ্ছে কি যে টেম্পারেচার। এবার দেখো টেম্পারেচারের লসের জন্য কি হয়, স্প্রিংয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে এমন মেটেরিয়াল নিতে হবে যার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশান মানে বৃদ্ধির টেম্পারেচার কোএফিসিয়েন্ট খুব কম, সেরকম মেটেরিয়াল কি হচ্ছে, ফসফার ব্রোঞ্জ। তাহলে ফসফার ব্রোঞ্জ যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, যে টেম্পারেচারের লসটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই আমরা বুঝিয়ে দিলাম। এবার দেখে নেব কি বলা আছে। তাহলে টু মিনিমাইজ দ্য হিস্টেরেসিস এরর উই হ্যাভ টু ইউজ সফট আয়রন প্লেট অর নিকেল প্লেট। তাহলে হিস্টেরেসিস লসকে কম করার জন্য এরকম মেটেরিয়াল নিতে হবে যার হিস্টেরেসিস লুপের আকার ছোট হবে। তো সেরকম মেটেরিয়াল কি আছে, সফট আয়রন প্লেট আছে আর নিকেল প্লেট আছে। এদেরকে যদি আমরা এমআই ইনস্ট্রুমেন্টে ইউজ করি তাহলে কি হবে, আমাদের যে হিস্টেরাইসিস লুপটা আছে তার আকার কমে যাবে, তাহলে হিস্টেরাইসিস লস কমে যাবে। হিস্টেরাইসিস লস কমে গেলে কি হবে, আমরা মেজারমেন্টটা পারফেক্ট পাবো, অনেকটা পারফেক্টের কাছাকাছি পাবো, একদম তো পারফেক্ট কিছু হয় না। এরপর দেখো 2 নম্বরে, টু মিনিমাইজ স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড এরর উই হ্যাভ টু ইউজ সিল্ড ইনস্ট্রুমেন্ট। তাহলে স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড কি করে, ভিতরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে ম্যাগনেটের তাকে এফেক্ট করে, তাহলে তাকে যদি এফেক্ট না করতে পারে তাকে আমরা সিল করে দেবো নন ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে। তাহলে নন ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে ইনস্ট্রুমেন্টটাকে সিল করে দিলে কী হবে, বাইরের স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডার তাকে এফেক্ট ফেলতে পারবে না। তাকে এফেক্ট না ফেলতে পারলে ইনস্ট্রুমেন্টের মেজারমেন্টে কোনো এরর হবে না। এরপরে হচ্ছে কি টু মিনিমাইজ টেম্পারেচার এরর উই হ্যাভ টু ইউজ স্প্রিং মেড অফ সাচ মেটেরিয়াল দ্যাট হ্যাভ ভেরি লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন সাচ এজ ফসফার ব্রোঞ্জ। তাহলে এবার স্প্রিংয়ের যে এক্সপানশনটা হচ্ছে ওটাকে বন্ধ করার জন্য, মানে টেম্পারেচারের যেটা লস হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য এমন মেটেরিয়ালের স্প্রিং ইউজ করতে হবে যার কি আছে মানে উষ্ণতা বাড়লেও তার বৃদ্ধি খুব কম হয়। একেবারে হবে না এরকম মেটেরিয়াল তো নেই, এমন মেটেরিয়াল নিতে হবে খুব কম হয়। তাহলে সেরকম মেটেরিয়াল কি আছে, ফসফার ব্রোঞ্জ, সংকর ধাতু ফসফার ব্রোঞ্জ আছে। তাহলে সেই ফসফার ব্রোঞ্জের স্প্রিং ইউজ করতে হবে। তাহলে আমাদের কি হবে, যে লস আছে টেম্পারেচার লস সেটা মিনিমাইজ হবে। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এবার দেখো এই চ্যাপ্টারের একদম শেষ টপিক, রেঞ্জ অফ এমআই ইনস্ট্রুমেন্ট। তাহলে এমআই ইনস্ট্রুমেন্ট আমরা নিলাম, তার রেঞ্জ মানে এমআই ইনস্ট্রুমেন্টকে ইউজ করে আমরা কতদূর কি মাপতে পারবো। তাহলে এমআই ইনস্ট্রুমেন্ট কার কার ক্ষেত্রে হোল্ড গুড করে, মানে কোন কোন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ভালো, অ্যামমিটার আর ভোল্টমিটারের ক্ষেত্রে। তাহলে দেখো অ্যামমিটারে আমরা কি করব, কারেন্ট পরিমাপ করব, ভোল্টমিটারে কি করব, ভোল্টেজ পরিমাপ করব। তাহলে দেখো অ্যামমিটার এটা এইভাবে লেখা আছে 0 to 20 মিলি এম্পিয়ার, 0 to 800 এম্পিয়ার উইথাউট সিটি, ভোল্টমিটার 0 to 1 ভোল্ট, 0 to 800 ভোল্ট উইথাউট পিটি। তাহলে এর মানে কি আছে দেখো,
যে যদি শুধুমাত্র আমরা এমআই অ্যামমিটারকে ইউজ করি তাহলে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারকে মাপতে পারবো, 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। 20 মিলি অ্যাম্পিয়ার মানে কত কম, বুঝতে পারছো? এবার দেখো 0 to 800 এম্পিয়ার, এটা কিভাবে হবে না, আমরা এক্সটেনশন অফ রেঞ্জ পড়েছিলাম। এক্সটেনশন অফ, যদি আমরা অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন করতে যাই কি করতে হয়, একটা প্যারালালে শান্ট রেজিস্ট্যান্স লাগাতে হয়। সেই শান্ট রেজিস্ট্যান্স আবার কি হয়, ম্যাঙ্গানিন দ্বারা তৈরি হয়, ওগুলো আমরা বলেছিলাম। তাহলে শান্ট রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা 800 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো। দেখো এখানে বলা আছে উইথাউট সিটি কারেন্ট ট্রান্সফরমার। আমরা যদি কারেন্ট ট্রান্সফরমার লাগিয়ে দিই তাহলে যত খুশি পর্যন্ত মেজার করতে পারি, কিন্তু কারেন্ট ট্রান্সফরমার যদি না লাগাই, সিটি না লাগাই, শুধুমাত্র কি বলে তোমার শান্ট রেজিস্ট্যান্স লাগাই, তাহলে শান্ট রেজিস্ট্যান্স লাগালে 800 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো। বেশ, এবার ভোল্ট মিটার, যদি এমনি এমআই ভোল্ট মিটার হয় তাহলে 0 থেকে 1 ভোল্ট পর্যন্ত আমরা তাতে মাপতে পারবো। এবার এর ক্ষেত্রে তো রেঞ্জটাকে এক্সটেনশন করতে হলে শান্ট ফিল্ড লাগালে হবে না, এর ক্ষেত্রে কী করতে হবে, সিরিজ রেজিস্ট্যান্স লাগাতে হবে এক্সট্রা। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স যদি আমরা লাগাই 0 থেকে 800 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো উইথাউট পিটি, অর্থাৎ পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ না করে। পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করলে কি করব, কি হবে না, যে কোনো রেঞ্জে আমরা মাপতে পারি। এবার দেখো 0 থেকে 1 ভোল্ট আমরা মোটামুটি অজান্তেও যদি 2 থেকে 3 ভোল্ট পর্যন্ত শক খাই তাহলে সেটাকে আমরা সহ্য করে নিতে পারি। আর জেনে বুঝে 6 ভোল্ট পর্যন্ত আমরা সহ্য করতে পারবো। 6 ভোল্ট পর্যন্ত কোনো কিছু মনে হবে না, 12 ভোল্ট পর্যন্ত মোটামুটিভাবে সহ্য করা যাবে, আর 24 ভোল্টের উপরে হয়ে গেলে মৃত্যু ঘটবে। বোঝা গেছে? এবার এটা খুবই একটা কনফিউজিং ব্যাপার যে আমরা এই যে শর্ট খাই তাহলে কারেন্টের জন্য খাই না ভোল্টেজের জন্য খাই, সেটা একটা কনফিউজিং ম্যাটার। এটা এখনও পর্যন্ত গবেষণা চলছে। আর কারেন্ট ছাড়াও ভোল্টেজ হয়, ভোল্টেজ ছাড়াও কারেন্ট হয়, শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের ক্ষেত্রে। এগুলো আমরা সার্কিট থিওরিতে আলোচনা করেছি, সার্কিট থিওরির ক্লাসও এর পরে আমরা শুরু করব। এর পরের দিন আমরা কি করব, এর পরের দিন এই চ্যাপ্টারে যত কোশ্চেন হবে সেমিস্টারের জন্য, এমসিকিউ, এসএকিউ আর সাবজেক্টিভ টাইপ কোশ্চেন সব আমরা আলোচনা করব। এমসিকিউ, এসএকিউ উত্তর সমেত আলোচনা করব, আর সাবজেক্টিভ টাইপ কোশ্চেন আমরা এমনি আলোচনা করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পুরোটা ভিডিও দেখবে, আগেই বলা হয়েছে। আর চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।